পথিক, পথ হারিও না। চেনা পথে চলো। অচেনা পথে হিংস্র গর্জন। পথ হারিও না। চেনা পথে চলো। অজানা পথে হিংস্র গর্জন। পথ হারিও না। চেনা পথে চলো। অজানা পথে হিংস্র গর্জন। পথ হারিও না। চেনা পথে চলো। অজানা পথে হিংস্র গর্জন। পথ হারিও না। চেনা পথে চলো। অজানা পথে হিংস্র গর্জন। বাদল সরকার ভারতীয় উপমহাদেশ তথা নাট্য দুনিয়ার এক উজ্জ্বল এবং প্রয়োজনীয় নাম। তাই বাদল সরকারের জন্মশতবর্ষে আমাদের শ্রদ্ধার্ঘ্য বাদলধারা 100। সারা বছর ধরে নানা সেমিনার, আড্ডা, নাটক ইত্যাদির মাধ্যমে বঙ্গজুড়ে এই ধারা প্রবাহিত হবে। গত ৩রা আগস্ট ২০২৪ ডক্টর পবিত্র সরকারের মূল্যবান আলোচনার মধ্য দিয়ে এই ধারার পথ চলা সূচিত হল। সূচনা পর্বের এই অনুষ্ঠান আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিলাম। শুভ বর্ষণ মুখর সন্ধ্যা, তেমনই তো হওয়ার কথা। হচ্ছে তো বাদল ধারা। বাদল যদি না হয় কি করে হবে? বাদল তো হতেই হবে। আমার মনে কোনো শঙ্কা ছিল না আজকের দিন নিয়ে। আমরা স্থির করেছিলাম আজকে যখনই স্থির হয় তখনই আমি জানতাম বর্ষার মধ্যে পড়বো, বর্ষা হবে, বর্ষার মধ্যেই আমরা আসবো, ভিজতে ভিজতে কাজ করবো, ভিজতে ভিজতে বাড়ি যাব, অনেক দেরি হবে, অনেক ঘটনা ঘটবে, কিন্তু হবে, হবেই হবে। তাহলে আমার মনে কোনো রকম দ্বিমত ছিল না আজকের দিন নিয়ে, কোনো শঙ্কা টঙ্কা কিছু ছিল না। খালি শঙ্কা একটা থাকে, যেটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার হয়, হঠাৎ কারো জ্বর হলো, কারো হাত পা ভাঙলো, সেগুলো একটু সমস্যা হয়ে যায়। তা আমাদের আরেকজন যে মাথা, আর কি মাথা মানে সবসময় যার সঙ্গে কথাবার্তা বলি, চিন্তা করি, ভাবি, জিন্না খুব অসুস্থ। এই মুহূর্তে শুনলাম, আমি জানতাম না, এই ওঠার মুখে বললো যে জিন্না অসুস্থ। জিন্না কই? এবার জিন্না না থাকে আমার একটু চিন্তাও হলো। এখন গোটা ব্যাপারটা হচ্ছে যে থার্ড থিয়েটার ব্যাপারটা আমরা সবাই জানি, জেনেও গেছি, তার কেন তার প্রয়োজনীয়তা ছিল সে কথাও আমরা জানি সবাই। বাদলদা মনে করেছিলেন যে সবকিছু যখন পণ্য হয়ে যাচ্ছে, সব যখন বাজার যখন তাকে গ্রাস করছে, পুঁজিবাদ যখন তাকে গ্রাস করছে, সেখান থেকে বেরোতে গেলে ও বাবা প্রাণ আসলো, প্রাণ আসলো, চলে এসছে। বসা, বসো, 1 মিনিট বসো, নাও 1 মিনিট, ওটা তুলে নাও হাতে। খুবই উদ্বিগ্ন ছিলাম যে মানুষটার জন্য পৌঁছেছেন দেখে শান্তি পেলাম। তো ফলে আমার আর কিছু বাড়িয়ে বলার দরকার নেই, পবিত্রদা এসছেন, তিনি বলবেন। পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা খুব সংক্ষেপে বলি, যে আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা, যে মানুষের মধ্যে এই চেতনাকে, যারা থিয়েটার প্রেমী মানুষ এবং সাধারণ মানুষ, তাদের মধ্যে এই চেতনাটাকে ছড়িয়ে দেওয়া, যে থিয়েটারকে মানুষের মধ্যে নিয়ে যেতে হবে, থিয়েটারকে কমিউনিটির মধ্যে নিয়ে যেতে হবে, নইলে সেই থিয়েটার করার কোনো প্রয়োজন হবে না। আমাদের দিক থেকে প্রয়োজন নেই, কারণ যে থিয়েটার মানুষের হয়ে কথা বলবে না, মানুষের মাঝে দাঁড়িয়ে সংগ্রামটা করবে না, সেই থিয়েটার অন্তত থার্ড থিয়েটারের উদ্দেশ্য নয়। থার্ড থিয়েটার যে থিয়েটারকে পছন্দ করে, যে থিয়েটারকে বিশ্বাস করে, সেই থিয়েটার মানুষের মাঝে দাঁড়িয়ে কথা বলে। তা সেটা যদি করতে হয়, তাহলে আমরা কিভাবে করব? যা করছি আমরা এতদিন ধরে, সেটাই কি ঠিক করছি, নাকি আরো কিছু ভাবতে পারি, নতুন কিছু ভাবা যায়? কোনটা করব, কি করব, সেইটা ভাবার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। এটা কোনো কমিটি না, কিচ্ছু না, একটা জাস্ট প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে সবাই সমান, কোনো হায়ারার্কি নাই, সবাই মিলে ভাবতে পারি, চিন্তা করতে পারি যে আগে কি করব, কিভাবে কি হতে পারে। আপাতত আমরা যেটা গত মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম, যে আমরা আগামী 1টা বছর ধরে বিভিন্ন জায়গায় সেমিনার করব। কটা সেমিনার জানি না,
হয়তো 2টো হতে পারে, হয়তো 10টাও হতে পারে, আমরা জানি না। আমাদের ইচ্ছা আছে বাংলাদেশ যাওয়ার, কারণ বাংলাদেশের বন্ধুরা খুব আগ্রহ দেখিয়েছেন, তারা ওই সেমিনারে থাকতে চান। হয়তো কখনো কলকাতার কোনো পর্বে তাদেরকে আমরা আমন্ত্রণও জানাবো, আবার তারাও বলেছেন আমাদের আমন্ত্রণ জানাবেন, আমরা সেখানে যাব। সেখানে যে আমরা সবাই এই একই কথা বলবো যে থার্ড থিয়েটারের গতি প্রকৃতি কি হওয়া উচিত, কোথায় যাওয়া উচিত, কিভাবে হচ্ছে, কোথায় কে কিভাবে কাজ করছেন, এই সমস্তটা নিয়ে একটা আলোচনা করা, এবং সেই আলোচনাকে টোটালি একটা রেকর্ড করা, যেমন একটা অডিওভিজুয়াল মিডিয়ামে আমার বন্ধুরা করছেন। আর ঠিক তেমনি ভাবে যারা স্কলার আছেন তারা যদি আগামী দিনে এইসব বক্তৃতা থেকে, সবার কথা থেকে একটা সার বের করে নিয়ে একটা বই যদি বের করতে পারেন, তাহলে সেই বইটা আগামী দিনে যারা থার্ড থিয়েটার নিয়ে ভাবনা চিন্তা করবেন, গবেষণা করবেন, তাদের জন্য হয়তো একটা হ্যান্ডবুক হতে পারে, একটা সেটা খুব কাজে লাগতে পারে। কারণ আমরা যারা এই থিয়েটারগুলো করছি, এই কাজের কোনো ডকুমেন্টেশন সত্যিকারের নেই, কিচ্ছু নেই। আমার এক ছাত্রী, সে রবীন্দ্র ভারতী থেকে আমার উপরে একটা থিসিস করেছে। সে যখন ওই প্রথমে যখন যায়, ইন্টারভিউতে তাকে বলা হয় যে তুমি কি নিয়ে করছো, বলছে প্রবীর গুহ নিয়ে। সে আবার কে, প্রবীর গুহ নিয়ে করছো কেন? তুমি উৎপল দত্ত নিয়ে করো, তুমি সৌমিত্র নিয়ে করো, প্রচুর মেটেরিয়াল আছে, তুমি কোনো মেটেরিয়ালই পাবে না, তুমি করবে কেন? তো সে মেয়েটি উত্তর দেয়, আসলে মেটেরিয়াল নেই, তো সেই মেটেরিয়ালটা বানানোর জন্য আমি করবো, তাতে পরবর্তী যদি কেউ উপকৃত হয় আমি সেই জন্যই কাজটা করব। তো সেখানে কথাটা হচ্ছে থার্ড থিয়েটার সম্পর্কে যদি আরো কেউ জানতে চান, ভবিষ্যতে পড়তে চান, অবগত হতে চান, লড়াই করতে চান, তাহলে অন্তত তাদের হাতে যেন অনেকগুলো মেটেরিয়াল আমরা তুলে দিতে পারি, যে এই পর্যন্ত কাজ করতে পেরেছি আমরা। তো 50টা বছর হয়ে গেল, 1-2 দিন তো না, ফলে 50 বছরের একটা বড় ইতিহাস তৈরি হয়েছে। আমরা কেউ জানিও না কে কোথায় কাজ করছে। এই ফোরামটা করতে যে আমরা কেউ ব্যক্তিগতভাবে হয়তো জানতাম, যে ফোরামটা চর্চা করতে যে আমরা দেখছি যে অনেকেই এইভাবে কাজ করছেন, আমরা জানিও না খবর, কিন্তু কাজ করছেন। অনেকে আবার কাজ করার জন্য ভাবছেন, তারা হয়তো প্রসেনিয়ামে কাজ করতেন, সেখান থেকে বেরিয়ে এসে তারা একটা অন্যভাবে কাজ করার চেষ্টা করছেন, মানে সিরিয়াসলি অন্তর থেকে চেষ্টা করছেন, এরকমও দেখতে পাচ্ছি। ফলে এই অভিঘাত কতদূর যাবে, কিভাবে যাবে আমরা জানি না। আমাদের কাজ ঢেউটা তোলা, ঢেউটা শুরু করা। আজকে আমরা যাকে প্রধান বক্তা হিসাবে পেয়েছি, তিনি মূল বক্তা, যে আমাদের ওই যে যেমন ব্যানারে লেখা আছে সেই অনুযায়ী আমার মনে হয় যে এই বঙ্গের 2টো লোকের বলার হক আছে, একটা সমীর বন্দ্যোপাধ্যায়, একটা পবিত্র সরকার। সমীর অত্যন্ত অসুস্থ, সমীরের সঙ্গে কথা হয়েছিল, উনি আসার কথা বলেছিলেন, কিন্তু অসুস্থ হওয়ার ফলে সমীরের বদলের, মানে আমাদেরকে বদলের, পবিত্রদা আসতেনি পরেরটাতে, পবিত্রদাকে আগে করে নিয়ে আসা হলো। ফলে পবিত্রদা আজকে আমাদের অতিথি, তিনি বলবেন, তার বক্তব্যগুলোকে আমরা শুনবো, এবং শোনা শুধু না, আমরা এ নিয়ে কথা বলবো, আমরা পবিত্রদাকে জিজ্ঞেস করব, আমরা প্রশ্ন করব নানান ধরনের, যার যা ইচ্ছা। একটা ইন্টারাকশন, তর্ক বিতর্ক নয়, কিন্তু একটা ইন্টারাকশন হবে, যেখান থেকে আমরা সবাই পথ খুঁজবো যে কি হতে পারে, এবং তারপরে আমরা ঠিক করবো যে আগামী কি করছি, আমাদের নেক্সট প্ল্যানিং কি হবে, পরের মিটিংই বা কি হবে, কোথায় করব। এইবারে বন্ধুদের এগিয়ে আসতে হবে, আপনারা সাজেস্ট করতে পারেন যে কেউ হয়তো আসানসোলের বন্ধুরা বললেন পরের সেমিনারটা আপনারা আসানসোলে করুন, হতে পারে। কেউ বহরমপুর বললো তো বহরমপুরে করুন, আমরা চলে যাব সেখানে। ফলে কোথায় হবে আমরা জানি না, কারা আমন্ত্রণ জানাবেন তাও জানি না, কিন্তু এই ব্যাপারগুলো যদি খবরটা সবাইকে ছড়িয়ে দিতে পারি আমরা, তাতে সবাই মানে উৎসুক হবেন, এবং সেখান থেকে আমরা মনে করছি অনেকেই কমিশন পাবো। অধ্যাপক বিশ্বাসের এই বইটি ভবিষ্যতে যে স্কলারশিপ, ভবিষ্যতে যে বাদল চর্চা হবে, সেই বাদল চর্চায় একটা অন্যতম ভূমিকা পালন করতে চলেছে এই বইটি। এই বইটি আজকে প্রকাশিত হবে। আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি অধ্যাপক সরকারের হাত দিয়ে, কিন্তু যেহেতু প্রবীরদাও আছেন, এমন একজন মানুষ যিনি পারফরমেন্স এবং পড়াশোনা এই দুটোর মধ্যে এখন এক ধরনের সেতু বন্ধনের কাজ করছেন। কারণ আমরা অনেকে জানি না হয়তো, প্রবীরদা কিন্তু ইদানিং কালে একটি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়ে সেখানে নিয়মিত ক্লাসও দিচ্ছে। আমি প্রবীরদাকে একটু অনুরোধ করবো যদি একটু মঞ্চে চলে আসে। আমরা 3টি বই একটু ওনাদের, আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই একটা কাজ, আমরা খুবই আনন্দিত যে আজকে এরকম একটা শুভ মুহূর্তে আমরা আরো 2জন খুব বিশিষ্ট মানুষকে পেয়েছি। অ্যাকচুয়ালি যেটা হয়েছে এখানে সেটা হচ্ছে অধ্যাপক বিশ্বাস তিনি নিজেই বলেছেন তার খুব ঘনিষ্ঠ বন্ধু যারা রয়েছেন, তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, তাদের কেউ তিনি একটু
ডাকবেন আজকের অনুষ্ঠানে এবং তারা এসেছেন। আমি একটু ওনাকে অনুরোধ করছি তাদেরকে যদি একটু উনি ডেকে দেন। মাননীয় শরীর বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করছি এখানে উদ্যোক্তাদের পারমিশনে যদি স্যার আপনি একটু আসেন। অ্যান্ড অবচর অমৃত সেন আমার ইংরেজি বিভাগের অধ্যাপক, স্যার আপনিও যদি একটু আসেন অন্তত অনুষ্ঠান বইটা প্রকাশের সময় পর্যন্ত। আজকে বিশিষ্ট অতিথিরা, বাদল সরকারের ওপর বলবার সুযোগ পেয়েছি আমি, এটা আমার কাছে একটা বিরল সম্মান। কারণ মানুষটিকে গভীরভাবে শ্রদ্ধা করেছি, ব্যক্তিগতভাবে তার স্নেহ পেয়েছি। তারপর সব নাটকই আমার দেখা আছে এবং বাংলাতে সম্ভবত বাদল সরকার সম্বন্ধে আমি সবচেয়ে বেশি লিখেছি এক সময় প্রথম দিকে। আমার বন্ধু শ্রমিক অনেক বলেছেন, শ্রমিকের বলাটা বেশি হয় লেখার চাইতে। যা হোক, ইদানিংকালে একটু শ্রমিকের লেখাগুলো ছাপানোর চেষ্টা হচ্ছে, সেটা খুব সুখের ব্যাপার। আমার খারাপ লাগছে যে শ্রমিক অসুস্থ। শ্রমিকও বাদল সরকার সম্বন্ধে সবচেয়ে কাছে থেকে সবচেয়ে যোগ্য মানুষ যে বলতে পারত। আমার সমস্যা হচ্ছে আমি দীর্ঘদিন নাটকের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন। তবু নাটকের লোকেরা ভালোবেসে আমাকে ডাকেন এবং নাটকেরই একজন মনে করেন, এটা আমার কাছে খুব গৌরবের। এটা নিয়ে আমি চারপাশে অহংকারও করি, কিন্তু সত্যি সত্যি আমার সেই অধিকারটা আমি হারিয়েছি বলেই আমার মনে হয়। তবু আমি বাদলদার সম্বন্ধে যে কথাগুলো সেই সময়ে না হোক সে সময় লেখাগুলো আপনারা সবাই পড়েছেন, তারপরে যে চিন্তাগুলো হয়েছে সেটা সম্বন্ধে আপনাদের কাছে সংক্ষেপে বলব। যে কথাটা অধ্যাপক সেন একটু আগে বললেন, ওই বড় একটা পরিপ্রেক্ষিত থেকে যদি আমরা দেখি যে বাংলা নাটকের ইতিহাসে উপনিবেশীকরণের একটা চেষ্টা, ধারাবাহিকতার মধ্যে বাদলবাবুর স্থান। ডিকলোনাইজেশন কথাটা চলছে এখন। এমন নয়, কলোনি থেকে আমরা অনেক কিছু পেয়েছি, কলোনি হওয়ার ফলে ভালো জিনিস পেয়েছি, মন্দ জিনিস পেয়েছি, ভালো জিনিস পাইনি তা নয়। আমাদের সাহিত্যের নানা রূপ, কবিতার নানা রূপ, নাটকের রূপ বিশেষ করে, এবং নাটক তো একটা মিশ্রিত শিল্প, সেটা একটা অ্যাকশন। কাজেই নাটকের রূপটা খুবই জনপ্রিয়। সাহিত্যের ব্যাপারটা অদ্ভুত। ঊনবিংশ শতাব্দীতে সাহিত্য মানুষ লিখতে পড়তে পারত খুব কম, কিন্তু ভারতে সাক্ষরতার পরিমাণ যখন 1872 থেকে প্রথম এই পরিসংখ্যান শুরু হয় জনগণনার ভিত্তিতে, তখন দেখা গেল 4% সাক্ষর নয়। বঙ্গদর্শন যে বছর বেরোচ্ছে 1872-এ, ভারতের 4% মানুষ শিক্ষিত। শিক্ষিত মানে স্বাক্ষর। বাংলাতেও সেই রকম বা তার একটু বেশি হবে, এবং সেটা 1901-এ দাঁড়ালো 5% মতো। ভেবে দেখুন
যে ঊনবিংশ শতাব্দীর সাহিত্য নিয়ে আমরা এত হইচই করি, সেই সাহিত্য পড়ছে কত অল্প সংখ্যক লোক, লেখাপড়া জানা মধ্যবিত্ত। এই গ্যাপটা আমাদের খুব বিস্মিত করে যে শতকরা 95% লোক সে সাহিত্যের বাইরে, তারা পড়তে পারছে না। সেখানে নাটকের তো একটা সুবিধা আছে, নাটক দেখায়, ফলে নাটক হয়তো আরো বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছয়। নাটক নিজেও চলাফেরা করে একটু, কলকাতা শহরের বাঁধা মঞ্চ হলো 1872 থেকে, ওই বছরেই সে, কিন্তু তার বাইরেও যাত্রা হোক যেভাবেই হোক, এবং কলকাতার বাঁধা মঞ্চের বাইরেও কলকাতার দলগুলো গেছে, অনেক বেশি লোকের কাছে পৌঁছেছে, তার গল্প আবার অন্যত্র কেউ করেছে, ফলে নাটকটা অনেকের কাছে পৌঁছে। এইখানে আমরা ঊনবিংশ শতাব্দীর, যেটা নিশ্চয়ই তপুর বইতে আছে, যে একটা প্যারাডাইম চেঞ্জ যাকে বলে, একটা অদ্ভুত ধরনের আদর্শের পরিবর্তন হয়ে গেল। আমরা প্রসেনিয়াম থিয়েটার পেয়ে গেলাম, তার মধ্যে কলোনির হাত থেকে পেলাম, তার মধ্যেও আমরা নিজেদের মাল মশলা ঢোকাবার চেষ্টা করলাম। যেমন গান টান প্রচুর ঢুকলো, সেটা নিয়ে মনমোহন বসু লিখেছেন, অমৃতলাল বসু লিখেছেন, অনেকেই লিখেছেন। নিজেদের মতো মাল মশলা দিয়ে বিলিতি বোতলে দেশি মদ দেবার চেষ্টা করলাম আমরা। কিন্তু সাধারণভাবে, যেটা নিশ্চয়ই তবু করেছে, যে এই নাটকের নন্দন তত্ত্বে, নাটকের এস্থেটিক্স, নাটকের নির্মাণ, তার যে একটা এই বিদেশি প্রভাব কাটানোর চেষ্টাটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম করলেন 1908 সালে তার ওই শারদোৎসব নাটকটির মধ্যে দিয়ে। তার ইতিহাসও আমি খানিকটা লিখেছি, তার মধ্যে আমি যাব না। কিন্তু এই বৈশিষ্ট্য হচ্ছে যে নন্দন তত্ত্বটা বদলালেন, কিন্তু কোন দর্শকের জন্য সেই প্রশ্নটা উঠে পড়ে। রবীন্দ্রনাথ কোন দর্শকের কথা ভাবলেন? বলা বাহুল্য, সেই দর্শক একেবারে সাধারণ মানুষ নয়, রাস্তার মানুষ নয়, গ্রামের মানুষ নয়, লেখাপড়া জানা, পরিশীলিত, তথাকথিত উন্নত রুচির কিছু মানুষ, রবীন্দ্রনাথ যাদের নিজেদের প্রায় সমকক্ষ ভেবেছেন, তাদের জন্যে গভীর জীবনবোধের কথা নানা রকম ভাবে বলেছেন। সবই যে খুব কাব্যিক বা গীতিময় তা নয়। হ্যাঁ, মৃত্যুর কথাটা এসছে ডাকঘরে মৃত্যুর কথা এসছে, এটা একটা জীবনের গভীরতর সত্য। আমাদের চারপাশের দৈনন্দিন ভাত ডালের সমস্যা নয়, এটা গভীরতর সমস্যা, বাঁচার গভীর সমস্যা, বাঁচা মরার সমস্যা। সেই কথা বলেছেন ডাকঘরে, বলেছেন, তারপর মুক্তধারায় এই সংকীর্ণ দেশপ্রেমের কথা বলেছেন। রাজনৈতিক সমস্যা এসছে, যে রবীন্দ্রনাথ যখন পেট্রিয়টিজম লিখছেন, স্বদেশ প্রেম নিয়ে ভাবছেন, স্বদেশিকতা বলতে কি বোঝায়, আন্তর্জাতিকতা কি বোঝায়, অখণ্ড মানবত্ব বলতে কি বোঝায়, এই প্রশ্নগুলো যখন ভাবছেন, মুক্তধারায় এসছে। তারপর রক্তকরবীতে একভাবে শ্রেণী শোষণের কথাও এসছে, সেগুলো আপনারা জানেন, আমি তার মধ্যে যাচ্ছি। কিন্তু রবীন্দ্রনাথ যে দর্শককে বেঁচেছিলেন, যে দর্শকের কথা মনে ছিল, সেই দর্শক সাধারণভাবে বাংলা থিয়েটারের যারা প্রচলিত ধারার দর্শক তারা নয়। অন্যদিকে যে দর্শকের হয়তো থিয়েটারের ক্ষুধা ছিল, সেই সঙ্গে সঙ্গে জীবন সম্বন্ধ জানবা, তার লড়াইয়ের ব্যাপার ছিল, সেই কথাটা রবীন্দ্রনাথের সেভাবে মনে আসেনি। এই কথাটা বললে রবীন্দ্রনাথের বিরুদ্ধে বলা হয় বলে আমি মনে করি না, কারণ তার একটা শ্রেণীগত সীমাবদ্ধতা ছিল, এটা আমাদের মানতেই হবে। আরেকজনের কথা আমি আগেই বলি, বাদল বাবুর যাবার আগে আমি সম্প্রতি যার জন্ম
75তম জন্ম উৎসব উপলক্ষে বাংলাদেশে গিয়েছিলেন সেলিম আলদিন। সেও আরেকভাবে নাটকের এই নান্দনিকতার উপনিবেশীকরণ করবার চেষ্টা করেছে, এবং তার ছিল তার একদম, সে আবার কৃষি জীবনের কথা এসছে, তার একেবারে মানে নাগরিকতার বাইরে যে বাঙালির জীবন, সাধারণভাবে কৃষক, অতি দরিদ্র মানুষ, মাঝি মাল্লা, তাদের জীবনের কথা এসছে, তার জীবনের সমস্যার কথা এসছে, সংকটের কথা এসছে, কিন্তু প্রত্যক্ষভাবে রাজনৈতিক কোনো বক্তব্য নেই তাতে। সাধারণভাবে লক্ষ্য করেছি, কিন্তু মানবিক বক্তব্য আছে, তার জীবনের সুখ দুঃখের কথা আছে, কাব্যিকতা আছে, অসাধারণ সুন্দর কাব্য তৈরি হচ্ছে সেলিম আলদিনের নাটকগুলোতে। বাদলবাবুকে সেখানে আমি নাট্যকারের ভূমিকা শুধু নিতে দেখি না। যারা বাদলবাবুকে অনুসরণ করে তাও জানে যে একজন নাটককার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। বাদলবাবুর হয়ে যারা নাটক করেন, থিয়েটার করেন, বা ওই যে জলের কলের কথা উঠলো, এটা বাংলাদেশের গ্রাম থিয়েটারের সঙ্গে তার খানিকটা সম্পর্ক আছে। বাংলাদেশের গ্রাম থিয়েটারও অনেকটা ওই রাস্তা বানাচ্ছে, মেয়ে শ্রমিকরা তারা কম মাইনে পাচ্ছে, তাদের নিয়ে নাটক করে দেখিয়ে দেওয়া হলো যে এই ব্যাপারগুলো তখনকার সমস্যা, তাদের নিয়েই নাটক করছে। এটা আবার অন্য নাটকের দল নয়, তাদের নিয়েই নাটক তৈরি করছে, তাদের নিয়েই নাটক অভিনয় করাচ্ছে। কিন্তু বাদলবাবুকে আমরা চিনি, তার থিয়েটারের বাদলবাবুর পর্যায়গুলো সম্বন্ধে আমরা সবাই জানি, এটা নিয়েও আমি বলবো না। বাদলবাবু যেখানে এলেন, আমি জানি তিনি কমিউনিস্ট পার্টি মেম্বার ছিলেন এক সময়, পরে সেভাবে ছিলেন না, কিন্তু ভারতের পুরো অর্থনৈতিক শ্রেণী চরিত্র এবং শোষণের চেহারাটা তার কাছে খুব স্পষ্ট ছিল, এবং এইখানে অন্যদের চাইতে দর্শক বেছে নেওয়ার যে স্বাধীনতা, সেটা বাদলবাবু নিয়েছিলেন, যে আমার দর্শক হবে এই গ্রামের সাধারণ মানুষ, যে গ্রাম শহর দ্বারা শোষিত, শহরগুলো ফুলে ফেঁপে উঠেছে এই ঔপনিবেশিক অর্থনীতিতে, এবং পরবর্তীকালের সমস্ত রকম রাজনীতিতে শহরগুলো ফুলে ফেঁপে উঠেছে, গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেছে, গ্রাম অবহেলিত হয়েছে। ফলে এই গ্রামীণ মানুষের, বঞ্চিত মানুষের জীবনকে বদলাতে হবে এবং তাদের কাছে থিয়েটারকে নিয়ে যেতে হবে। ফলে তার এই উপনিবেশীকরণের মধ্যে শুধুমাত্র নান্দনিক একটা চেষ্টা ছিল না, এটা ছিল একেবারে রাজনৈতিক একটা চেষ্টা। এখানে বাদলবাবু সকলের থেকে আলাদা হয়ে যান। আলাদা হয়ে যাওয়ার ফলে যেটা হলো, যে বাদলবাবু সম্বন্ধে অনেক প্রশ্ন যেমন উঠল, থিয়েটারের প্রচলিত থিয়েটারের, প্রসেনিয়াম থিয়েটারের পক্ষ থেকে, আপনারা সেই বিতর্কগুলোর ইতিহাস আমি জানি, ওই ডকুমেন্টেশনগুলো দরকার, নিশ্চয়ই তপু সেটা করেছে, যে প্রসেনিয়াম থিয়েটার তাকে কিভাবে গ্রহণ করেছিল, তাকে কিভাবে প্রথম থেকে খানিকটা প্রান্তিক করে রাখার চেষ্টা করা হয়েছিল। এটা বলা হয়েছিল এটা থিয়েটারই নয়, এবং এতে কজন লোক দেখে, 100-150 লোক দেখে, আমরা 5000-6000 লোককে একসঙ্গে দেখাই। তারপরে এবং তখন যেটা হয়েছিল, যে বিতর্কটা, শ্রমিক তাতে খুব জোর অংশ নিয়েছিল, আমি বলবো শ্রমিকের, এটা এই বাংলা থিয়েটারের ইতিহাসের সঙ্গে শ্রমিকও খানিকটা জড়িত হয়ে গিয়েছিল। থিয়েটার যেভাবে বিবর্তন হলো, যে এই থিয়েটারটাই এখন করা দরকার, এটা কিন্তু মানে থিয়েটারের ইতিহাস যে লেখে, থিয়েটারের ইতিহাস যে বিশ্লেষণ করে, তার বক্তব্য না, এটা একটা রাজনৈতিক কর্মীর বক্তব্য, এবং সেই বক্তব্যটা গুরুত্বপূর্ণ, কারণ ভারতবর্ষের রাজনৈতিক
অর্থনৈতিক বিবর্তনের একটা সন্ধিক্ষণে বাদলবাবুর এই নাটক সেই বিবর্তনের একটা অংশ, বিপ্লব নাও যদি বলি, বিবর্তনের একটা অংশ এবং অস্ত্র হিসেবে দেখা দিয়েছিল। এবং তার ফলে এই যে বাইনারি ভাগ হয়ে গিয়েছিল, তার ফলে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল হয়তো প্রসেনিয়াম পক্ষের মধ্যে, যে কি আমাদের থিয়েটারটাকে একদম মানে ফেলে দিচ্ছে, আমাদের থিয়েটারটা করার দরকার নেই বলছে, আমাদের থিয়েটারটা এত কষ্ট করে আমরা থিয়েটার করি। সত্যি সত্যি গ্রুপ থিয়েটারের একটা তো গৌরবের ইতিহাস আছে, শুধুমাত্র পেশাদার থিয়েটার তো মরেই গেল। বাদলবাবুর উদ্ভবের প্রায় কাছাকাছি সময়েই উত্তর কলকাতার থিয়েটারগুলো মরে যেতে শুরু করে। তারও নানা অর্থনৈতিক কারণ আছে, কিন্তু বাদলবাবু ওই সময়ে দুটোর কোনো কার্যকারণ সম্পর্ক নেই, কিন্তু বাদল পেশাদার থিয়েটারগুলো মরে যায় এই 70-এর বছরগুলোতে। ফলে সেইখানে গ্রুপ থিয়েটারের সঙ্গে যারা প্রসেনিমে থিয়েটার করতো তাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। আমি মনে করি সেই ভুল বোঝাবুঝিটা অবান্তর ছিল, এটা দরকার ছিল না, কারণ দুজনের লক্ষ্য হ্যাঁ, গ্রুপ থিয়েটারের কমিটমেন্ট ছিল, নিঃসন্দেহে এই কমিটমেন্ট ছিল। আমরা জানি তাদের পরিশ্রম, তাদের ত্যাগ, তাদের অধ্যবসায়, পরে যদিও তাদের অনেক সুবিধে হয়েছিল, রাষ্ট্রীয় অনেক সাহায্য তারা পেয়েছে, কিন্তু একসময় তাদের লড়াইটাকে আমরা ভুলছি না। আমি নিজেও তার একসময় অংশ ছিলাম। কিন্তু বাদলবাবু তো সম্পূর্ণ অন্য লক্ষ্য থেকে, ফলে তার যে অস্ত্রটা, সেই অস্ত্র সাদামাটা অস্ত্র, কিন্তু খুব শক্তিশালী অস্ত্র, সেগুলোর কথা আপনারা সবাই জানেন। প্রবীরেরা তো নিজেরা মানে প্র্যাকটিস করে সেই অস্ত্রকে আরো শানিত করেছে, এবং অজস্র দল সেখানে ছিল। আমি তো একসময় শুনেছিলাম যে প্রায় 300-র মতো দল পশ্চিমবঙ্গে বাদলবাবুর থিয়েটারের ধারায় অনুশীলন করে চলেছে। আমি জানি না এখন কত দল ঠিক সেইভাবে বাদলবাবুর ধরনে কাজ করছে, আমি জানি না। কিন্তু এই কাজটা সাধারণভাবে তথাকথিত নাট্য শিল্প থেকে একেবারেই আলাদা। শিল্প হচ্ছে কি না হচ্ছে এ নিয়ে সে মাথাই ঘামায় না, তার কোনো তোয়াক্কাই নেই আমার নাটক শিল্প হচ্ছে কি না হচ্ছে। কিন্তু শিল্প কিছু নয়, তার নাটকে কি শক্তি থাকছে কিছু, নাটক কি পৌঁছে দিচ্ছে তার চিহ্নিত, তার নির্বাচিত দর্শকের কাছে নাটক শক্তিশালীভাবে নিজের কথাগুলোকে কি পৌঁছে দিচ্ছে, এটা হচ্ছে আসল বিবেচনা। এবং কথাগুলো হচ্ছে তাদের জীবনের কথা, যে জীবনটার পরিবর্তন দরকার। ভারতের অর্থনীতিতে গ্রাম, সেই সঙ্গে সঙ্গে গ্রামটাকে একটা সাবলটার্ন অংশ হিসেবে ধরে নিয়ে, তলার অংশ হিসেবে, বঞ্চিত তলার অংশ হিসেবে ধরে নিয়ে তার অন্ধকার, তার বঞ্চনা, তার শোষণ দূরীকরণের জন্য একটা শক্তিশালী অস্ত্র বাদলবাবুর থিয়েটার। এবং এই থিয়েটার বলা বাহুল্য অর্থনীতির দিক থেকে খুব হালকা, যেখানে সেখানে নিজেদের খরচে যায়, এগুলো করে, এগুলো সম্বন্ধে আপনাদের বলবার কিছু নেই, আপনারা নিজেরাই জানেন। ফলে এখন দাঁড়িয়ে যে কথাটা আমি আপনাদের সঙ্গে বুঝলাম, যে এখন দাঁড়িয়ে এই থিয়েটার, বাদলবাবুর 100 বছরে এই থিয়েটার এখনো প্রাসঙ্গিক, আগেও প্রাসঙ্গিক ছিল। বাদলবাবুর আগে এই থিয়েটারের উদ্ভব কেন হয়নি তার কারণগুলো আমরা খুঁজতেই পারি, তপুর মতো গবেষকরা খুঁজতেই পারে। তো এখন আরো বেশি প্রাসঙ্গিক, কারণ ভারতের অর্থনৈতিক শোষণের চরিত্র, বিশেষ করে উদারীকরণের পরে অর্থনৈতিক শোষণের চরিত্র বদলেছে এবং আরো তীব্র হয়েছে। মানুষ আরো বড়লোক হচ্ছে প্রচুর, কিন্তু গরিবের দশা ঘুরছে না। আর হিন্দুত্ব আর মানে বিশ্বাসের কি বলবো পলিউশন, বিশ্বাস এবং চিন্তার পলিউশন আরো বেশি হচ্ছে। বিজ্ঞানের জায়গায় পুরাণকে আনা হচ্ছে, অন্ধবিশ্বাসকে আনা হচ্ছে, বিজ্ঞানকে
নষ্ট করে ফেলা হচ্ছে। ধর্মের নামে আহ, অজস্র প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, মন্দির তৈরি হচ্ছে, আহ, ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্র নষ্ট হচ্ছে, সংবিধানকে নষ্ট করা হচ্ছে, আহ, কণ্ঠরোধ করা হচ্ছে সংবাদপত্রে। তো এই 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 যে চলছে ভারত এবং দক্ষিণ এশিয়ায়, পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে যে ঘটনাগুলো ঘটছে, ফলে বাদল বাবুর মতো মানুষ এবং তার নাটক আরো বেশি, তার ধরনের নাটক আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। আমি জানি না, সত্যি সত্যি আমি খবর রাখি না। আমি এইখানে আমার নিজের দারিদ্র আমি স্বীকার করি যে আমি খবর দীর্ঘদিন নাটক সম্বন্ধে কোনো খবর রাখি না। দেখি হয়তো দুটো একটা নাটক, কিন্তু বয়সের কারণে তাও দেখা হয় না। বইপত্র পড়ারও আমার সীমাবদ্ধতা হয়েছে, কারণ আমি আমার নিজের বই দোতলা থেকে একতলায় গিয়ে আমি খুঁজে আনতে এখন পারি না। আমার সেই সমস্যাটা হয়, বুঝতেই পারছেন, অষ্টআশি মাঝামাঝি ঢুকে গেছি। তো এই সব কারণে আমার সীমাবদ্ধতা সত্ত্বেও বাদলদার 100 বছরে আমার যে কর্তব্য, যেটা যে এই মানুষটি যিনি উপমহাদেশের থিয়েটারের চরিত্র বদলে দিয়েছিলেন এবং থিয়েটারটাকে একটা তথাকথিত শিল্প বা ইত্যাদি নন্দন তত্ত্বের, পুরনো নন্দন তত্ত্বের কাছ থেকে ছিনিয়ে এনে তিনি মানুষের জীবনের একটা অস্ত্র করে তুলেছিলেন। এবং এই নন্দন তত্ত্ব উপনিবেশের থিয়েটারের নন্দন তত্ত্বকে প্রত্যাখ্যান যেমন করে, তেমনি মানে থিয়েটারের সাধারণ নন্দন তত্ত্বকে প্রত্যাখ্যান করে, শুধু উপনিবেশ নয়। উপনিবেশ ছাড়াও নানা দেশে যে থিয়েটার হয়েছে, যে সন্ধেবেলায় আমরা বড়লোক দেশে যেমন দেখি যে সন্ধেবেলায় খাওয়া দাওয়া পর ডিনার সেরে স্যুট টুট পরে, মানে সাজগোজ করে ইভিনিং ড্রেস পরে সব থিয়েটার দেখতে যায়, সেই যে নন্দন তত্ত্ব, মধ্যবিত্তের যে নন্দন তত্ত্ব, তাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে গরিবের কাছে থিয়েটারকে নিয়ে এসছেন, গরিবের একটা অস্ত্র হিসেবে, লড়াইয়ের অস্ত্র হিসেবে। কাজে এই মানুষটির 100 বছর জীবিত তো আছেন, আরো জীবিত থাকবেন তার কাজের মধ্যে দিয়ে। এবং এই আদর্শে যারা কাজ করছেন তাদের তো অভিনন্দন জানাতেই হয়। আমরা সেই সংগ্রামে যোগ দিতে না পারি, অজস্র ছেলে মেয়ে এগিয়ে এসছে, তারা কাজ করে চলেছে, লড়াই করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের আমরা তো মানে শ্রদ্ধা জানাতেই পারি। সেই কারণে আমি এই সামান্য কয়েকটি কথা বলবার জন্য আমি এখানে এসেছি। আমার যে আর দীর্ঘ কোনো বলবার কিছু আছে, কিন্তু আমি বলি যে আপনারা যারা বাদলবাবুর নাটকের ধারায় আপনারা নাটক করছেন, আপনাদের লড়াইটা খুব কঠিন, এটা আপনারা জানেন, সবাই জানেন, কিন্তু এই লড়াইটা চালিয়ে যেতে হবে। নাটক লিখতে হবে, নাটক করতে হবে, বাদলবাবুর ধরনেই করতে হবে, মানুষের কাছে নাটক নিয়ে যেতে হবে। সমস্যা কিছু ছিল বাদলবাবুর নাটকে, আমি ওই দেবাশিস আছে কিনা আমি জানি না, দেবাশিসের অনেকদিন খবর পাই না, দেবাশিস চক্রবর্তী, ওরা গ্রামে গ্রামে যে যেত বাদলদার নাটক নিয়ে থিয়েটারে, নিশ্চয়ই তপু দেখেছে, পরিক্রমা বলে একটা বই বার করেছিল। এই পরিক্রমা বইতে আমি দেখতাম যে বাদলদার নাটক সম্বন্ধে কিছু কিছু প্রশ্ন তুলেছে, সব মাথার উপর দিয়ে চলে গেল। ওই এক ধরনের উক্তি বারবার পুনরাবৃত্ত হচ্ছে, স্লোগান হচ্ছে, তাতে কি বাদলদার নাটকে কোনো রকম নাগরিকত্বের ব্যাপার ছিল? মধ্যবিত্ত নাগরিকত্ব, এই প্রশ্নগুলো তুলতে হবে। এই প্রশ্নগুলো তুলে নিজেদের প্রশ্ন করতে হবে, আমি কোথায়, কেন বলছি, কেন এই অভিযোগ করছে, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে কেন? তো অথচ আমাদের শহরে আমাদের এই প্রশ্নগুলো ওঠেনি। শহরে আমরা মধ্যবিত্তরা দেখছি, ভালো লাগছে। আর এবং আমি ওই তপু যে বইটির কথা বললো, নাটকের শুরু নাটকের শেষ, তাতে আমার ওই কুমার রায় স্মারক একটা বক্তৃতা ছিল যে নাটকের যাকে এসেন্স বলে, মূল ব্যাপার, যে আমি আর তুমি আলাদা হয়ে গেলাম এবং দুজনের দুটো চরিত্র
ধরে নিলাম, তুমি তুমি নও, আমি আমি নই, আমাদের মধ্যে একটা সংলাপ শুরু হলে বাস নাটক, আর কিচ্ছু দরকার নেই। পোশাক দরকার নেই, আলো দরকার নেই, মেকআপ দরকার নেই, ড্রেস মানে দরকার নেই, স্টেজ দরকার নেই, কিচ্ছু নেই। যে কোনো জায়গায় নিশ্চয়ই আজকে যে নাটকটা হবে তার মধ্যে আমরা তারই প্রমাণ পাবো। এইটা হচ্ছে নাটকের মূল ভূমি। তার থেকে আস্তে আস্তে আপনি উপকরণ বাড়ান, তারপরে স্টেজ করুন, বিশাল সেট করুন, সে আস্তে 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 বাড়াতে হবে। কিন্তু নাটকের কিচ্ছু দরকার নেই, শুধু দুজন আলাদা হয়ে যাওয়া, দুটো আইডেন্টিটি বদলে নেওয়া, এই হচ্ছে নাটকের মূল কথা। সেই অনুযায়ী কথা বলা, সেই অনুযায়ী আচরণ করা, তা থেকে একটা গল্প যদি বেরিয়ে আসে, বেরিয়ে আসতেই পারে। কিন্তু সত্যি কিচ্ছু দরকার নেই, সব রাখা যায়, পোশাক, মেকআপ, কিচ্ছু দরকার নেই। তো এইটাই ওই নাটক, যে দুজনে শুধু আলাদা হয়ে যাও, ওই ওই আলাদা হয়ে গিয়ে দুটো আলাদা চরিত্র হয়ে পরস্পরের সঙ্গে আদান প্রদান কর, কথা বলতে পারে, কথা নাও বলতে পারে। এই 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 হচ্ছে ব্যাপার। বাদলদা নাটকের সেই এসেন্সে, সেই মূল ভূমিতে পৌঁছে চেষ্টা করেছিলেন। তার কি কোনো সীমাবদ্ধতা ছিল, সেই প্রশ্নটা কিন্তু এড়িয়ে যেতে পারবেন না। সেই প্রশ্নটা আপনাদের করতে হবে, করে নিজেদের বিচার করতে হবে, নিজেদের কাজকর্মের বিচার করতে হবে। আপনারা এগিয়ে যান। আমি বুড়ো মানুষ, সঙ্গে হাঁটতে পারবো না, কিন্তু আপনাদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই কয়েকটি কথা বলে আমার সামান্য বক্তৃতা আমি শেষ করছি। নমস্কার।